আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান। কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা যায় না বললেন মির্জা ফখরুল। আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হলে এখন দিতে হয় 5 লাখ মন্তব্য। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিশু ও এক নারীর মৃত্যু। হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু। মঙ্গলবার সীমিত পরিসরে স্কুল খোলার সিদ্ধান্ত। হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা। বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। এবং যশোর সদরের অটো পার্টস ব্যবসায়ীর শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ। কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ খাদ্যের সংস্থান। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় শেষে এ কথা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। একই সাথে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন এবং আমাদের সবাইকে সামনের স্টেবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন। কয়েকজন রাজনৈতিক দলের নেতা বলেন, সরকারের মধ্যে আরেক সরকার লুকিয়ে আছে বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না। যে আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। কিন্তু কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমাধান হবে এটা আমরা মনে করি না। কারণ দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি দল ও সংগঠন। কথা ছিল অসম চুক্তি প্রকাশিত করা হবে এবং গোপন চুক্তি প্রকাশিত করা হবে, অসম চুক্তি বাতিল করা হবে, কিন্তু অসম চুক্তি এই সরকারও করছে। এই ধরনের পদক্ষেপ সেটা বিভাজন তৈরি করে। হিউম্যান করিডোরের ব্যাপার সিদ্ধান্ত নিয়েছে, তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এগুলো কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্যে পড়ে না। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার বিভিন্ন পরামর্শ উঠে এসেছে বৈঠকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
প্রধান উপদেষ্টা বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতারাতি সংস্কার হবে না, সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন মানুষ বোঝে না, কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশে দরকার নির্বাচিত সরকার। রাহুল রায়ের রিপোর্ট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি। আলোচনায় বিএনপি মহাসচিব বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কত লোক বৈঠক করে আপনার সংস্কারের কথা বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। পিআর পদ্ধতি, নির্বাচন সবকিছু উঠে আসে বিএনপি মহাসচিবের বক্তব্যে। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, যে ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার তারিমল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত সাধারণ মানুষের কাছে যাওয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে কারো কোনো জবাবদিহিতা নেই, এতে দুর্নীতি বেড়েছে বহুগুণ। একজন ব্যবসায়ীর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে 1 লাখ টাকা ঘুষ দিয়ে যে কাজ করা যেত এখন তা করতে হয় 5 লাখ টাকা ঘুষ দিয়ে। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামের বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ট্রাম্পের শুল্ক বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে, সরকার এ নিয়ে কি করছে তা জানা যাচ্ছে না। রিজভিন আজের রিপোর্ট। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের নতুন বই নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে আলোচনা। লম্বা বিরতির পর কেন এই বই লেখা, প্রেক্ষাপট জানালেন তিনি। 2013 থেকে 2025 কর্তৃত্ববাদী শাসন কিভাবে স্বৈরতন্ত্রে উপনীত হলো এবং নিজেকে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে সার্বিকভাবে দাঁড় করালো। স্বৈরতন্ত্রের কাঠামো কিন্তু এই অর্থনীতি, শাসন এবং ক্ষমতা, এই 3 বলয়ের মিথস্ক্রিয়াতেই কিন্তু এই স্বৈরতন্ত্র বিকাশ ঘটেছে, সম্পূর্ণ বিকাশ ঘটেছে। বইটি নিয়ে আলোচকদের মধ্যে ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা দুজন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধু। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না উপদেষ্টা মহোদয় কিভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাচ্ছি দ্রুত একটা রাজনৈতিক তারাই গাইড করবে, তবে রাজনৈতিক তারাই তাদের নিজেদের মধ্যে কিন্তু একটু যে সুশাসন বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং সেইখানেও তো আবার অনেক কিছু আছে যেটা আমরা নিজেরা পলিটিক্যাল পার্টি, এটা গভর্নমেন্ট যে সমস্ত ক্রিটিসিজম অ্যাপ্লাই করে রাজনৈতিক দলের মধ্যে একই অবস্থা। অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামের বইটির প্রকাশক আলোঘর। 10-12 বছর। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানে জারিফের সমাধিতে শ্রদ্ধা জানায় বিমান বাহিনী।
সকালে মাত্র 1 ঘন্টার ব্যবধানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন 36 জনের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল 9টা 10 মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুপুর 12:30 নাগাদ স্বজনদের কাছে তার মরদেহ বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু অনেক ভালো ছেলে ছিল, নিষ্পাপ, আল্লাহ যেন ওর বেহেশত নসিব করুক, আপনারা দোয়া করেন। আসরের পর উত্তরা 12 নম্বর খালপাড় বড় মসজিদে জানাজার নামাজ শেষে 12 নম্বর সেক্টর কবরস্থানে জারিফকে দাফন করা হয়। জারিফের মৃত্যুর 1 ঘন্টার ব্যবধানে মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। দুপুর 2টোয় মাসুমার মরদেহ তার স্বজনদের বুঝিয়ে দেয়া হয়। উনি আমারে বলছে যে আমি এই বাচ্চা থুইয়া যদি আমি চলে যাইতে পারতাম তাহলে আমি বাইসা যাই পিছন দিয়া, কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে, আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দ্রুত কোনো দিকে যাই না। মাসুমার মরদেহ ভোলার বোরহানউদ্দিনের কুলারিয়ার নিজ গ্রামে নিয়ে যান স্বজনরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে শনিবার 12 বছরের রাফসি এবং আয়ান খান নামের 2 শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 36 জন। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। সপ্তাহখানেকের মধ্যে আরও বেশ কয়েকজনকে ছেড়ে দেয়া যাবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। বিচার ও সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের মানুষ মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, কর্মসংস্থানের দাবি পূরণ করতে পারি নাই। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির 27তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গলে সভা সমাবেশ ও পদযাত্রা করেছে। বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। 3রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। ফলে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। যারা শেখ হাসিনার পক্ষে যে সকল পুলিশরা ছিল, যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল, তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোসর হিসেবে সাব্যস্ত হয়েছিল। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় রাজধানীর হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025 নামে মিনি ম্যারাথন হয়েছে। জাতীয় গর্বের প্রতীক বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয় জানিয়ে আয়োজকরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বন ও জীববৈচিত্র্য রক্ষার বাধ্যবাধকতা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল র্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার। সৈয়দ মাদিহ অদিতের সঙ্গে নিয়ে মোশাহেদ রনি রিপোর্ট। ভালোবাসি বনের যত প্রাণী, ভালোবাসি বনের গর্বের বাঘ। মেঘলা ভোরে রাজধানীতে তখনও শুরু হয়নি চিরায়ত ব্যস্ততার বন্দনা। এরই মাঝে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এরিয়া। নানা শ্রেণী, পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক ঝাঁক কোমল প্রাণ শিশু। চেতনায় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার বার্তা। বাঘের জন্য এই রানটা করতেছে। এই রানিং এর মাধ্যমে
বাঘ সংরক্ষণ প্রচার হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। শরীরের জন্য ভালো। বাঘ বাঁচলে সুন্দরবন সুন্দর হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এবং সোসাইটিকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। ওই সম্পদ রক্ষার্থে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য দৌড়টা হচ্ছে। বাঘদের রক্ষা করার জন্য একটা রান হচ্ছে। সুন্দর আয়োজন ছিল। শুধু বাঘ রক্ষায় না, প্রকৃতি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তারা এনডেঞ্জার অ্যানিমাল। সুস্থ থাকার জন্য আসলে রান করাটা খুবই জরুরি। এই ধরনের প্রোগ্রাম সবসময় চাই। ফর হেলদি লাইফ রান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমন আয়োজন মানুষকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি সুন্দরবন ও বিপন্ন বাঘ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। বাঘকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবনে বাঘ আছে। একসময় অনেক জেলায় বাঘ ছিল, কিন্তু এখন সেটি নেই। শুধুমাত্র 3টি জেলায় অবস্থিত সুন্দরবনের মধ্যে বাঘের আবাসস্থল সংকুচিত হয়ে গিয়েছে। বাঘ থাকলে স্বাভাবিকভাবেই লোকালয় থেকে মানুষজন এখানে যাওয়া বন্ধ করে এবং বনায়নটা টিকে থাকে। তো সুতরাং বাঘের সাথে বনের যে সম্পর্ক এবং বন যে মানুষজনকে এবং উপকূলীয় অঞ্চলকে যেভাবে সুরক্ষা করে, এটার যে এই যে কোরিলেশন, এই সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যে বাঘ এইখানে আটকা পড়েছে, তারা আর কখনো সিলেটের বনে, কখনো চট্টগ্রামের বনে বা পশ্চিমবঙ্গ হয়ে বিহারে কখনোই আর যেতে পারবে না, যেটা তারা আজ থেকে 200 বছর আগেও করেছে। অতএব আমাদের এই যে এক টুকরো 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবন, সেটিকে যেন আমরা অন্তত রক্ষা করতে পারি। শুধু আয়োজন আর আলোচনায় সীমাবদ্ধ না থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশের সবচেয়ে শৌর্য বীর্যের প্রতীক বাংলার বাঘ, সে বাঘকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং এই সচেতনতা বৃদ্ধি করা। আসলে দিন দিন যেভাবে আমাদের এই বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু সবার হাতকে এক করতে হবে। আমাদের যে নানা ধরনের প্রাণী আছে এবং আমাদের আশেপাশে যত জীববৈচিত্র্য আছে, সব কিছুকে যদি রক্ষা করতে চাই, আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য যেই মনোবৃত্তি দরকার, সেটাকেও কিন্তু জাগ্রত করতে হবে। আসলে সচেতনতার বিকল্প নাই এবং সেটা আমরা যত বেশি আমাদের মধ্যে ছড়াতে পারবো, তত কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তা আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বাংলার বাঘকে রক্ষা করি এবং আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও ভূমি। আয়োজনের হেলথ কেয়ার পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। যশোর সদর উপজেলার কচুয়া রায় মানিক এলাকার অটো পার্টস ব্যবসায়ী এজাজউদ্দিন টিপুর শখের খামার পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খামারে। এখন তার এই কৃষি উদ্যোগ হয়ে উঠেছে পারিবারিক ব্যবসার উল্লেখযোগ্য অংশ। প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতে বড় পরিসরে কৃষি খামার গড়ে তোলার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ভৈরবের শাখা নদীর তীরে রিসর্টের আদলে সাজানো একটি খামার বাড়ি। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি থাকতে তৈরি হওয়া এই খামার হয়ে উঠেছে সফল বাণিজ্যিক উদ্যোগ। শহরের লোকে কোনো বিনোদনের জায়গা নাই, এইটা আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা বিনোদনের কেন্দ্র হিসেবে প্রথমে আমরা শখের বসে এটা করেছি, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। পারিবারিক এই খামারটিতে পালন করা হচ্ছে ব্রাহ্মা, শাহিওয়াল আর দেশি জাতের প্রায় 1/2 শতাধিক গরু। এগুলো শাহিওয়াল, কিন্তু এগুলো হচ্ছে পাকড়া বলে, একটু চিটচিট ধরনের। এটাও শাহিওয়াল, রেড কালারের। এটা আরো উন্নত জাত শাহিওয়ালের মধ্যে। এর কোয়ালিটিটা, এটা প্রায় 700 কেজি ওয়েট, লাইভ ওয়েটের। রয়েছে দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন জাতের ফলের বাগান। দেশি ফলমূল যত আছে সবকিছুই আমরা রাখার চেষ্টা করেছি। কমলা আছে, কিছু বিদেশি ফলমূলও আছে। আমরা নিজেদের চাহিদা এখন পূরণ করছি, পাশাপাশি
ছোট পরিসরে কিছু লোকজনের চাহিদা পূরণ করতে পারছি। এটা কিন্তু আমাদের মধ্যে একটা হচ্ছে স্পৃহা যোগাচ্ছে। শুধু খাদ্য উৎপাদন নয়, এসব উদ্যোক্তা কৃষিতে যুক্ত হওয়ায় তৈরি হচ্ছে কর্মের সংস্থান এবং নিরাপদ খাদ্য সরবরাহের একটা নতুন পথ। সাম্প্রতিক সময়ে এসে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের ব্যবসায়ী কিংবা শিল্পোদ্যোক্তারা কৃষিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের যে জমি জমা সেগুলোর ভিতরে একটা অবকাশ যাপন কেন্দ্র পরিবারের জন্য তৈরি করছে। অন্যদিকে সেখানে ট্রায়াল এরর করে নানান ধরনের ফল ফলাদি, মাছ মাংস, গরুর আবাদ করছে, চাষ করছে। এটা হয়তো ভবিষ্যতে গিয়ে তাদের একটা বড় কর্ম পরিকল্পনা আসবে। অন্যদিকে অর্গ্যানিক কৃষি বা জৈব কৃষি যে কথাই বলছে হয়তো বা এদের হাত দিয়েই এগোতে থাকবে। টেকসই বাংলাদেশের কৃষি আরও সমুন্নত হবে একসময় এসে। যশোরের রায়মানিকপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্পোর্টস। যাচ্ছি পরের সংবাদে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অভিযোজন কারো ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, বরং এটা হতে হবে ক্ষতিগ্রস্তদের অভিজ্ঞতার উপর তাদের প্রয়োজন অনুযায়ী। ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে তিনি আরও বলেন, অভিযোজন এমন হতে হবে যাতে দেশের খাল, বিল, নদী, কৃষি জমি, সর্বোপরি পরিবেশ রক্ষা পায়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাভারে ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষি খাতে উদ্ভাবনী ভাবনা, কৃষি পণ্য বাজারজাতকরণ, খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে দিনভর আলোচনা করেন দেশি বিদেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক এবং উন্নয়ন কর্মীরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা তার বক্তৃতায় উন্নত দেশগুলোর নিয়মিত কার্বন নির্গমন এবং তাতে ক্ষতিপূরণের বদলে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন। When we talk about adaptation, it has become fashionable to talk about nature-based solution. It's not that I don't own it, but I own it with a question mark. Because if mitigation does not improve, if commitment for mitigation is not demonstrated, adaptation will always remain a challenge. I'll pay you some amount of money so that you can prepare on the ground. To me, that is not nature-based solution. To me, nature-based solution is learning from the communities. It's not really something that should be imposed from the policymakers. Rather, it should be just be the other way around. সমাপনী বক্তৃতায় সংকট মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ব্র্যাকের চেয়ারপারসন। We have to innovate on the run, so to say, while dealing with actual lives, actual solution needed of the moment. So I think that's a perspective I want to leave for everyone, that the focus on innovations here is so practical, and we need to understand exactly what dimensions of local knowledge that we feel needs to be leveraged, mobilized. তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উদ্ভাবন কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। পান্থ রহমান, চ্যানেল আই, সাভার, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আগামী নির্বাচনগুলোতে আরও বেশি নারী প্রার্থী দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় রাজনীতিতে নারী ও যুবাদের ক্ষমতায়ন এবং রাজনৈতিক পরিসরে নারী ও তরুণদের ভবিষ্যৎ সংলাপে তিনি এই কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএস এর সভাপতি জিল্লুর রহমান। সে সময় জামায়াতে ইসলামের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জুবাইরুল হাসান আরিফ, সিপিবি সভাপতি অশোক সাহা, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমি সহ অন্যরা। সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জুলাই বিপ্লবের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। ২৪-এর গণঅভ্যুত্থানের সময় দেখেন, বাংলাদেশের ইতিহাসে এত মেয়ের পার্টিসিপেশন বোধহয় এর আগে কখনো ছিল না। আর অভ্যুত্থানটা করেছি আসলে মূল
মূলত তরুণরা, যদিও সমাজ রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছিল, কিন্তু তরুণরা সামনে ছিল, ছাত্ররা সামনে ছিল এবং মেয়েরা অনেক সাহসী ভূমিকা পালন করেছে। ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এবং নারীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। যুগে যুগে এটা থাকবে বলে আমরা মনে করি। আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা যদি আমরা অ্যানালাইসিস করি ডাটা বেসড, সো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তরুণরা এগিয়ে আছে, যেটা আপনি বলেছেন 18 থেকে 35, হয়তো সেই জায়গায় 4-5 বছর এদিক ওদিক হবে, বাট দ্য থিং ইজ আমি যেটা মনে করি সেটা দেখতে পাচ্ছি যে এইবার কিন্তু চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামে তরুণরা কিন্তু বিভিন্নভাবে তারা স্থান পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার খুলনার শিববাড়ি মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। সমস্ত ঘরানা এবং ফেরলার লোক, সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত। কারা আল্লাহর আইনের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণের শাসন চায়, আর কারা চায় না, জাতি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে উত্তেজনায় নিহতের সংখ্যা বাড়ছে। কম্বোডিয়া ইতোমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। থাইল্যান্ড সরাসরি যুদ্ধবিরতির আহ্বান না জানালেও দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মধ্যস্থতা মেনে নেবেন। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে। দুদেশে আহতের সংখ্যা 130 ছাড়িয়েছে। সীমান্ত নিয়ে শতাব্দী ধরে দ্বন্দ্বের জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ বোমারু বিমান, গোলাবারুদ, যুদ্ধজাহাজ এবং ট্যাঙ্ক নিয়ে সংঘাতে জড়িয়েছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ পূর্ব এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থুমথাম ওয়েচাই বলেছেন, পরিস্থিতি আরও তীব্র হচ্ছে, যা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সংঘাত পরিহার করে সংলাপ ও কূটনীতির ভিত্তিতে নিজেদের বিরোধ মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নবীনদের সাহিত্য চর্চা ও সাধনাকে সঞ্জীবিত করতে প্রদান করা হলো সিটি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার 2024। তরুণদের সৃজনশীলতাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে এমন আয়োজন বললেন বিশিষ্টজনরা। মিথিলা নাজরিনের রিপোর্ট। শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম দেশের নবীন কবি ও লেখকদের উৎসাহিত করতে 2008 সাল থেকে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করে আসছে। কবিতা, মুক্তিযুদ্ধ ও বিপ্লব, প্রবন্ধ ও গবেষণা, কথা সাহিত্য ও শিশু কিশোর সাহিত্য এই 5 ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় লেখকদের। মানুষের কাজ কমে যাবে, মানুষ বেকার হবে অনেক মানুষ, এবং যারা কাজ করবে তারাও সৃষ্টিশীল কাজ করতে পারবে না, কেননা সৃষ্টিশীলতাটা করবে কাজ, সৃষ্টিশীলতা করবে যন্ত্রের করবে, তখন মানুষের অবস্থাটা কী হবে? শিল্প সাহিত্যের কথা বাদ দিলাম। কিছুক্ষণ আগে কৃত্রিম ধীর শক্তির কথাটা বললেন, এটি পশ্চিম একটা ভয়ানক
বিপ্লব সৃষ্টি করছি। এই সময়ে লেখক হওয়াটা তো খুব চ্যালেঞ্জিং। যারা নতুন পুরস্কার পেলেন তাদের মধ্যে আমাদের চেয়ে তো আমরা শাহবাগের সেই 1990-এর সময়ের লেখক, কবি, লিখতে প্রত্যাশী লোকজন। আমার নিজের 10টা বই হয়েছে, 2টো অনুবাদ, 4টা উপন্যাস, 4টা কবিতা। তো এখন ভাবি যে যারা লেখক হতে চাচ্ছেন, এমন এক বিপজ্জনক সময় লেখক হতে চাচ্ছেন, বুঝেন যে কি চাচ্ছেন। সিটি ব্যাংক নিবেদিত এমন আয়োজন তরুণদের আরও উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে স্পটলাইট কালার্স মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী রুনা লায়লা। বিশেষ অতিথি ছিলেন সচিব মোহাম্মদ আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালার্স মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ। স্পটলাইট কালার্স মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি পরিচালনা করেন কালার্স মাল্টিমিডিয়ার পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা। কালার্স মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চোদ্দটি শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। তিনি জানান, ইতোমধ্যে আইএফআইসি ব্যাংকের আমানতের পরিমাণ 51,000 কোটি টাকা ছাড়িয়েছে। সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ভিত্তিক পরিচালনা নিশ্চিত হওয়ায় উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফ এর গোলাগুলিতে নিহত 4 ও আহত বেশ কয়েকজন। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বলে প্রাথমিক তথ্য। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নাড়াইছড়িতে আঞ্চলিক 2 সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি প্রশাসন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে উপজেলার নাড়াইছড়ির দুর্গম জোড়াসিন্দুর কারবাড়িপাড়ায় পাহাড়ের 2 আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর প্রসিদ্ধ এর সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, 4 জন নিহতের খবর শুনলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি স্লোগানে রাজশাহীতে 20 দিনের বৃক্ষ মেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে নগর ভবনের গ্রিন প্লাজায় মেলা চলবে 13ই আগস্ট পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বনায়নের গুরুত্ব নিয়ে বক্তৃতা করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সহ অতিথিরা। অনুষ্ঠানে বন বিভাগের উপকারভোগীদের লভ্যাংশের চেক তুলে দেওয়া হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের চারা দেওয়া হয়। বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ নিয়ে 20টি স্টল মেলায় অংশ নিয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 240 জন শিক্ষার্থীর অংশগ্রহণে 20তম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2025-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রকেটের মডেল তৈরি, প্ল্যানেটোরিয়াম শো এবং বিজ্ঞান আলোচনা শেষে 2টি গ্রুপের 30 জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করেন সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং জাদু শিল্পী জুয়েলাইট।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশরুল আমিন জানান, সেরা ৫ জনকে রাশিয়াতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। দিন দিন এটা আগ্রহটা বাড়ছে এবং আমরা চাচ্ছি, এখন আমাদের পরিকল্পনা আগামীতে আরও অন্য অন্য জেলাগুলোতেও আমাদের আয়োজনটা নিয়ে যেতে। আশা করি আমরা এটা করতে পারবো। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ দিবসের কর্মসূচি বর্জন করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকালে জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩-এর সামনে ঢাকা পাবনা মহাসড়কের পাশে ১ ঘণ্টার কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান। কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা যায় না বললেন মির্জা ফখরুল। আগে ১ লাখ টাকা ঘুষ দিতে হলে এখন দিতে হয় ৫ লাখ মন্তব্য। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ১ শিশু ও ১ নারীর মৃত্যু। হাসপাতাল থেকে বাড়ি ফিরল ২ শিশু। মঙ্গলবার সীমিত পরিসরে স্কুল খোলার সিদ্ধান্ত। হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা। বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। এবং যশোর সদরের অটো পার্টস ব্যবসায়ীর শখের খামার এখন সফল বাণিজ্যিক উদ্যোগ। কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ খাদ্যের সংস্থান। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.online.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।